তীব্র গরমের কারণে সাধারণ মানুষের অস্বস্তি বাড়ছে, রোগবালায় বৃদ্ধ ও শিশুরা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। ভোলার মেঘনা নদীর তীব্র স্রোতে তীর সংরক্ষণের এক পয়েন্টে 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। মানুষের মাঝে দেখা দিয়েছে তীর ভাঙন আতঙ্ক। দিনাজপুরের ফুলবাড়ির চাঞ্চল্যকর 5 বছরের শিশু মিরাজ হত্যা মামলায় এক বৃদ্ধের যাবজ্জীবন, দোষ প্রমাণিত না হওয়ায় 3 জনকে খালাস। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো সারা দেশের তীব্র তাপপ্রবাহের খবর। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলা সহ রাজশাহী ও খুলনা এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও খুলনায়। চট্টগ্রামের সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড তাপদাহ। তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। ঘরে বাইরে কোথাও যেন কোনো স্বস্তি নেই। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন, অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি মাসে চট্টগ্রামে এ পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। গত 2 দিন বিরাজ করছে মৃদু তাপপ্রবাহ। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জামালপুরের ইসলামপুরে অতিরিক্ত গরমে স্ট্রোক করে গোলাম রাব্বানী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ফলিয়ামারি গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম রাব্বানী। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সড়কেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত গোলাম রাব্বানী ফলিয়ামারি গ্রামের মোহরের ছেলে। টানা ও তীব্র তাপদাহে সারা দেশের মতো পুড়ছে বরেন্দ্র অঞ্চল, রাজশাহীও। কয়েকদিন ধরেই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে 42 ডিগ্রির ওপরে। বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। টানা ও তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী অঞ্চল। গত কয়েকদিন ধরে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে 41 ডিগ্রির উপরে। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছেন সাধারণ মানুষ। রাস্তার মধ্যে মনে হচ্ছে গরম চলে আসছে, একবারে শরীরে। একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। অবস্থা নাই, অনেক প্রচুর গরম। রোদে ঘুরলে মাথা ঘুরে উঠে, রাস্তাঘাটে চলাফেরা খুবই অস্থির লাগে। এই জন্য ছাতা নিয়ে বের হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 রোগী গরমজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই যে রোগীগুলো ভর্তি হচ্ছে, এদের বড় একটা অংশ আসছে গরমজনিত বিভিন্ন রোগ নিয়ে, অর্থাৎ গরমজনিত ডায়রিয়া, হিট স্ট্রোক অথবা চর্ম বা যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। এদিকে রাজশাহী অঞ্চলে আগামী আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। টানা তীব্র তাপদাহের কারণে জেলায় গত শনিবার থেকে 7 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। SM হামিম, মাই টিভি। জীবনযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য খুলনায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ সালাতুল ইস্তিসকার আদায় করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। সকালে নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন।
নির্ধারিত সময়ের আগেই জড়ো হন স্থানীয় মুসল্লিরা। নামাজ আদায় করে দোয়া হয়। দোয়ার সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। খুলনাবাসী সহ বিভিন্ন এলাকার 2 শতাধিক নানা বয়সী মানুষ এ নামাজে অংশ নেন। এবার অন্যান্য প্রসঙ্গ। ভোলার উত্তাল মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তীব্র স্রোতের কারণে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণের একটি পয়েন্টে হঠাৎ করে প্রায় 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। এতে সেখানে থাকা লঞ্চ ঘাট সহ 5টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মাছ ঘাট ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার মধ্যরাতের দিকে তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধের ইলিশা লঞ্চ ঘাট এলাকায় এ ধসের ঘটনা ঘটে। এতে করে ওই এলাকার মানুষের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা। শুরু হবে এবং মাঝে যে চরটা রয়েছে এই চরটা অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো ধসের সৃষ্টি না হয় সে ব্যাপারে দ্রুত কাজ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা আম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপের খননের কাজ চলবে প্রায় 120 দিন। কূপটির ড্রিলিং অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে মাটির নিচে কূপটি খননের জন্য 3200 মিটার পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননের কাজ শেষ হলে কূপের 4টি জোন থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলতে পারে বলে আশা করেন বাপেক্স কর্মকর্তারা। প্রতিটি জোন থেকে দিনে 10 মিলিয়ন প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব বলে মনে করছেন তারা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ, ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এর আগে সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী 2 চুয়েট শিক্ষার্থী নিহত এবং 1 শিক্ষার্থী আহতের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঝালকাঠি নলছিটিতে স্বামী নির্যাতনে লামিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সুবিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী হৃদয় হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ির চাঞ্চল্যকর 5 বছরের শিশু মিরাজ হত্যা মামলায় মমতাজউদ্দিন নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন বিচারক। এ মামলায় দোষ প্রমাণিত না হয় অপর 3 জনকে খালাস প্রদান করা হয়েছে। দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মমতাজউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 25,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। নিহত শিশু মিরাজ কাজী একই গ্রামের মাহবুব কাজীর ছেলে। এবার আমাদের কৃষি। জামালপুরের সরিষাবাড়িতে 2023-24 অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চীনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোহাম্মদ এনায়েতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ। এতে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিং সহ অনেকে। চালের বস্তায় ধানের জাত, মিল গেটের মূল্য, উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ডায়ার মিল পরিদর্শন করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির। সকালে আশুগঞ্জ রজনীগন্ধা অ্যাগ্রোফুড পরিদর্শন করেন তিনি। এ সময় অন্যান্যদের মাঝে আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজধানী ঢাকায় ট্রাফিক উত্তরা বিভাগের ডিএমপির মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি জেলার সিএনজি চালকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে উত্তরা এয়ারপোর্ট, আজিমপুর, কামারপাড়া এলাকায় ট্রাফিক উত্তরা বিভাগের সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় 4 জন সিএনজি চালককে বিভিন্ন মেয়াদে জেল ও 2,38,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কামরুজ্জামান বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। নওগাঁয় সোমপুর মহাবিহার সংলগ্ন এলাকায় পর্যটকদের জন্য মৌখিক সুবিধাদি সৃষ্টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্টেক হোল্ডার কনসালটেশন সেমিনার হয়েছে। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্টেক হোল্ডার কনসালটেশন সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, নওগাঁ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ সহ আরো অনেকে। বনায়নের মাধ্যমে তাপদাহ থেকে মুক্তি এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে নগরীর আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলামিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। নেতৃবৃন্দ জানান, ছাত্রলীগের পক্ষ থেকে জেলায় 36,000 গাছের চারা লাগানো হবে। এ সময় জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকালে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। সকাল 10:30 থেকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময়ে 3 উপজেলা 44 প্রার্থী সহ তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করার নির্দেশ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল ইসলাম। জামালপুরে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা নির্বাচন কার্যালয় থেকে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াত জামান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি ও হরিপুর 2টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা নির্বাচন অফিসার কনফারেন্স রুমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন ও ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 2টি উপজেলায় মোট ভোটার 2,81,360 জন। এর মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় ভোটার 1,60,863 জন এবং হরিপুর উপজেলায় 1,20,497 জন। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় মতলব উত্তর উপজেলা 3 জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের 3 জন চেয়ারম্যান প্রার্থী ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। এর মধ্যে মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাভলি চৌধুরী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শওকত আলী দেওয়ান কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা ভোট দিতে পারবে। যারা নারীরা আছে তাদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য, তাদের ভালোর জন্য, তাদের দুঃখে সুখে আমি পাশে থাকবো।
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। এতে গজারিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক, মনসুর আহমেদ খান জিন্নাহ পেয়েছেন কাপ পিরিচ প্রতীক, আবুল বাশার ঘোড়া প্রতীক, আশরাফুল ইসলাম আকাশ পেয়েছেন দোয়াত কলম প্রতীক। এছাড়া 4 জন ভাইস চেয়ারম্যান ও 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অপরদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নওগাঁর 4টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে 4টি উপজেলার মধ্যে মহাদেবপুর উপজেলার 1 চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 15 জন, ভাইস চেয়ারম্যান পদে 18 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলত খান ও বোরহান উদ্দিন উপজেলায় দাখিল করা 38 প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই কার্যক্রম শেষে তাদেরকে বৈধ ঘোষণা করেন। এর আগে এই 3 উপজেলা চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ভোলা জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার 11 প্রার্থী ও দৌলতখান উপজেলার 13 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী 30 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 2 মে এবং 21 মে এই 3 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত রোববার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের কাছে গিয়ে অপর প্রার্থী লুৎফুর হাবিব রুবেলের পক্ষে তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রত্যাহারপত্র জমা দেন। গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের 2 দিন ব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান সহ অন্যান্যরা। 2 দিন ব্যাপী হজ প্রশিক্ষণে মোট 800 জন হজ যাত্রী অংশগ্রহণ করবেন। গরমে তীব্র তাপদাহের কারণে বিশুদ্ধ শরবত বানিয়ে রাস্তায় বাড়িয়ে দিন মজুর রিকশাওয়ালা সহ পথচারীদের খাওয়ালেন গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেন। সকালে গোপালগঞ্জ পৌরসভার সামনে শরবত বানিয়ে খাওয়ান সবাইকে। পরে তিনি পৌরসভার প্রতিটা ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে শরবত দেওয়ার কাউন্সিলরদের পরামর্শ দেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, মাদক হলো অন্য অপরাধের সিঁড়ি। যুব সমাজকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ইফটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক AK-M গালিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন সহ অনেকে। সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে ঘটে যাওয়া আলোচিত ঘটনাকে কেন্দ্র করে
নগরকান্দায় পুলিশের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ সহ পৌর কাউন্সিলর, মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ সহ আরো অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ অনেকে। জামালপুরের সরিষাবাড়িতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসে আক্রান্ত রোগী ও অসহায় দরিদ্র ৩০ জন মানুষের মাঝে নগদ ৮,৩৭,০০০ টাকার চেক প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা শওকত জামান সহ আরো অনেকে। নাটোরের সিংড়ায় শারদানগর জামে মসজিদের সাবেক সভাপতি গোলাম হোসেনের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাৎ এবং গ্রামের একাধিক মানুষকে হয়রানি করার জন্য মামলা দায়ের করায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার সকালে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নূর হোসেন, মামলার শিকার মসজিদ কমিটির সদস্য জামাল হোসেন, শাহজাহান আলী সহ অনেকে। যশোরে অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আওরঙ্গজেবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় যশোরের বসুন্দিয়া বাজারে খেলোয়াড়দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক খেলোয়াড় অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শরীফুল ইসলাম, জেলা ও ঢাকা লীগের খেলোয়াড়, বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় ও বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি প্রেমবাগ সোনালী স্বপ্নের সাধারণ সম্পাদক এবং জেলা ও ঢাকা লীগের বর্তমান খেলোয়াড় বাপ্পি হোসেন সহ ফুটবল খেলোয়াড়বৃন্দ। ঢাকার ধামরাই মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের দুপাশে রয়েছে শতাধিক মরা গাছ। এরই মধ্যে মরা গাছ থেকে ডালপালা পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা। বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা দূর করে দ্রুতই অপসারণ করা দরকার এই মরা গাছগুলো, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। এদিকে উপজেলা বন কর্মকর্তা বলছেন, গাছগুলো কাটার জন্য অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। দ্রুত গাছগুলো কেটে ফেলা হবে। গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই সাথে জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। তীব্র গরমের কারণে সাধারণ মানুষের অস্বস্তি বাড়ছে, রোগবালায় বৃদ্ধ ও শিশুরা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। ভোলার মেঘনা নদীর তীব্র স্রোতে তীর সংরক্ষণের এক পয়েন্টে 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। মানুষের মাঝে দেখা দিয়েছে তীর ভাঙন আতঙ্ক। দিনাজপুরের ফুলবাড়ি চাঞ্চল্যকর 5 বছরের শিশু মিরাজ হত্যা মামলায় এক বৃদ্ধের যাবজ্জীবন। দোষ প্রমাণিত না হয় 3 জনকে খালাস।
দর্শক, এই ছিল জেলা সংবাদে। সন্ধ্যা ৬টায় রয়েছে ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি উম্মে সাবিনা। আল্লাহ হাফেজ।